আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভর সন্ধ্যায় ঘুমিয়ে রয়েছে উল্লাসী, দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে আছে। যাক, ভালোই হয়েছে একদিক দিয়ে, ঘুমানোর সময়টুকু তো একটু শান্তিতে আছে, নয়তো কষ্টে আচ্ছন্ন মুখ নিয়ে চুপচাপ বিছানায় শুয়ে থাকতো উল্লাসী। দিন শেষে বাড়ি ফিরে যা মোটেও দেখা সুখকর হতো না। একরাশ ক্লান্তি নিয়ে হাতের আইসক্রিমের বাটি ফ্রিজে রেখে এসে শার্ট খুললো মেজবা। কিছুক্ষণ বসে ঠান্ডা হয়ে পা বাড়ালো গোসলের উদ্দেশ্যে। থালাবাটির ঝনঝন শব্দে ঘুম ভাঙলো উল্লাসীর। চারিদিকে চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো সে। এখন সকাল নাকি রাত, কখন ঘুমিয়েছিল সে, আর কখনোই বা উঠলো, বোধগম্য হলো না। সময় নিয়ে বিছানা ছেড়ে উঠে সে ধীর পায়ে এগুলো রান্নাঘরের দিকে। উল্লাসী বলল, আপনি কখন এসেছেন? পিছন ফিরে উল্লাসীকে দেখা মাত্র হাসি ফুটলো মেজবার টুটে। হাতের আলু রেখে সে এগিয়ে এলো উল্লাসীর কাছে। মিষ্টি স্বরে বলল, অনেকক্ষণ। শরীরের কি অবস্থা? উল্লাসী বলল, ভালো। কি করছিলেন আপনি? মেজবা বলল, ভাতটা উঠিয়ে দিলাম, আলু ভর্তা আর ডিম ভাজি, চলবে তো রাতে? মাথা নেড়ে সম্মতি জানিয়ে উল্লাসী পা বাড়ালো ড্রয়িং রুমের দিকে। ঘুম থেকে ওঠার পর কিছুই ভালো লাগছে না তার। কোমর একদম ঠেসে ঠেসে আসছে, শরীরে একদম শক্তি পাচ্ছে না, দুপা প্রচন্ড চাপাচ্ছে। তারপর বলল, এই উল্লাসী, আপেল খাবে? কেটে দেবো? ডাইনিং থেকে গলা উঁচিয়ে মেজবা ডেকে উঠতেই নাকমুখ কুচকে ফেললো উল্লাসী। ক্ষীণ গলার জবাব দিল, উহু। মেজবা বলল, আইসক্রিম? উল্লাসী বলল, উহু। মেজবা বলল, হালকা কিছু খেয়ে নাও, ততক্ষণে ভাত হোক। উল্লাসী বলল, আচ্ছা হোক, একেবারে ভাতই খাবো। আর কথা বাড়ালো না মেজবা, এগুলো রান্নাঘরের দিকে। উল্লাসী আসার পর রান্নাঘর কি তা একদম ভুলতেই বসেছিল সে। মেয়েটি অবুঝ হলেও যে পাক্কা রাঁধুনি তা মানতেই হবে। অবশ্য হবেই বা না কেন, নিশ্চয়ই তার বাড়ির সকলের রান্না সে নিজ হাতে সামলাতে হয়েছে। সৎ মা যে কখনোই আপন মা হতে পারে না, তার জলজন্ত উদাহরণ উল্লাসীর ছোট মা। কি করে পারলেন উনি মিথ্যা লোভ দেখিয়ে ছোট একটি মেয়েকে বিয়ের পিড়িতে বসাতে? জবাবে মেজবার বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাতের হাড়িতে আলু ছেড়ে ডিমের জন্য পেঁয়াজ মরিচ কাটতে শুরু করলো সে। চোখ বুজে শুয়ে থাকার পর ঘুমের দেখা না পেয়ে উঠতে বসলো উল্লাসী। ডিম লাইটের মৃদু আলোয় ঘরের পুরোটা নজরে এলেও কোথায় মেজবার দেখা পেল না। জোর গলায় ডেকে উঠলো তাকে। খাবারের পাট চুকেছে অনেকক্ষণ, এখনো কেন ঘরে আসেননি উনি? মেজবা বলল, কি হয়েছে, কিছু লাগবে? সিগারেট হাতে ব্যালকনি থেকে ঘরে ঢুকে ক্ষীণ স্বরে বলে উঠলো মেজবা। জবাবে উল্লাসী বলল, উহু, আপনি কখন ঘুমাবেন? মেজবা বলল, এই তো এখনই। উল্লাসী বলল, তো আসুন না, একা একা ঘুম পাচ্ছে না। জ্বলন্ত সিগারেট এস্ট্রেতে ফেলে বিছানায় এলো মেজবা। বালিশে মাথা গুজে স্বস্তি নিঃশ্বাস ফেলতেই অপাশ থেকে উল্লাসী বলল, আপনার কি সিগারেট খুব বেশি পছন্দ? মেজবা বলল, বলতে পারো। উল্লাসী বলল, কেন পছন্দ? বিশেষ কি আছে এতে? মাথার নিচে এক হাত রেখে ফ্যানের দিকে চেয়ে মেজবা জবাব দিল, এতে শান্তি আছে। উল্লাসী বলল, তাহলে আপনার ভেতরে যখন অশান্তি কাজ করে তখনই আপনি সিগারেট খান? মেজবা বলল, উহু, তেমন কিছু নয়। উল্লাসী বলল, তাহলে কেমন কিছু? মেজবা বলল, তুমি ঘুমাও উল্লাসী। হতাশ মনে চোখ জোড়া বুঝলো উল্লাসী। তবে হঠাৎ করে মুন্নি সরকারের বলা কথাগুলো মাথায় আবারও আশায় চোখ মেলল সে। অনুরোধের গলায় বলল, একটু আদর করে দিন না। মেজবা বলল, আবারও শুরু করলে? উল্লাসী বলল, কি হয় একটু আদর করলে? হাসান ভাইও তো মুন্নি ভাবিকে আদর করে, তাহলে আপনি আমায় আদর করেন না কেন? ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মেজবা বলে উঠল, তুমি পিচ্ছি বলে, বড় হও, অনেক আদর দিব। উল্লাসী বলল, আমি যেহেতু পিচ্ছি তাহলে আমায় পিচ্ছি আদরই দিন, বড় হবার পর না হয় বড় আদর দেবেন। মেজবা বলল, ঘুমাও উল্লাসী। উল্লাসী বলল, দিন না, দিন একটুই তো, দিন না প্লিজ। মেজবা বলল, ঘুমাও। উল্লাসী বলল, দেবেন না আপনি? আমি কিন্তু উঠে মুন্নি ভাবির কাছে চলে যাব। উল্লাসীর ছটপটের সাথে পেরে না উঠে দীর্ঘশ্বাস ফেলে উল্লাসীর দিকে এগোলো মেজবা। চোখ জোড়া বুঝে পরম যত্নে কপালের মাঝ বরাবর আলতো করে বসিয়ে দিল তার ঠোঁটের ছোঁয়া। আর এদিকে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে উল্লাসী। অসুস্থতা কাটিয়ে উঠেছে সে দিন পাঁচেক হলো। ঠিক অসুস্থতাও নয়, উনি বলেছেন মাসিক কোনো অসুস্থতা নয়, তবে যেটাই হোক সেটি ভেজাল ছাড়া দ্বিতীয় কিছু মনে হয় না তার। তলপেটে ব্যথা, হাঁটতে অসুবিধা, কোমর টেনে আসা, এত কিছুর মুখোমুখি হবার পরও এই প্রথমবার নিজেকে বেশ ফুরফুরে লাগছে তার। উৎফুল্ল মনে ব্যাগের সব কাপড় চোপড় বের করে একে একে আলমারিতে গুছিয়ে রাখলো উল্লাসী। তারপর পা বাড়ালো রান্নাঘরের দিকে। দুপুরের রান্নাটা দ্রুত সেরে মুন্নি ভাবির কাছে যেতে হবে। দুজনে মিলে আজ সিনেমা দেখার কথা রয়েছে, তবে তা মোটেও জানানো যাবে না ওনাকে। মুন্নি ভাবির বারণ আছে, সব কথায় নাকি স্বামীকে জানাতে নেই, তাতে স্ত্রীর গুরুত্ব তাদের কাছে কমে যায়। ভাতের চাল ধুয়ে তা চুলোয় দিল উল্লাসী। তারপর ফ্রিজ থেকে মাছের পুটলা বের করে বেসিনের দিকে এগোতেই কানে এলো কলিং বেলের শব্দ। নিশ্চিত মুন্নি ভাবি ডাকতে এসেছেন। তবে রান্নাই তো হয়নি এখনো, সব ফেলে সে এখন কি করে যাবে সিনেমা দেখতে? নিরাশ মনে মাছের পুটলা ভিজিয়ে রেখে দরজার দিকে এগোলো উল্লাসী। তবে দরজা খোলার মাত্র নিমিষে মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে এলো তার। মুন্নি ভাবি নয়, মৌমিরা এসেছে। প্রতি রাতে উল্লাসীর ভিন্ন ভিন্ন আবদারগুলো বেশ উপভোগ করে মেজবা। তার বলা কথা এবং কার্যক্রমগুলো বেশ আনন্দদায়ী তাকে। মাঝে মাঝে আবদারগুলো নিয়ে কোথাও একটি ভয় কাজ করলেও তা উপেক্ষা করে উল্লাসীকে বোঝানোর চেষ্টা করে সে। যা কিছু সময় পেরে না উঠে পিচ্ছি আদর দিতেই হয় তাকে। তাছাড়া সে নিজেও যেখানে শক্ত আছে সেখানে উল্লাসীর ছোট ছোট আবদারগুলো পূরণ করাই যায়। তবে সমস্যা সেখানে নয়, সমস্যা অন্যখানে। উল্লাসীকে একা বাসায় ফেলে হাসপাতালে এসেও কাজে মন দিতে পারছে না মেজবা। উদ্যত মন সারাক্ষণ আনচান করে মেয়েটির জন্য। কখন রাত হবে সেই প্রহর গুনে মেয়েটির মায়া জালে যে বেশ শক্তপুক্ত করে আটকে পড়েছে সে, তা বুঝেও মনকে হাজারটা কারণ দেখিয়ে বুঝদেই মেজবা। কেন
যেন বিবেক কোনোভাবে সায় দেয় না একথায় নিউরোসায়েন্স হাসপাতাল থেকে বেরিয়ে ল্যাব এইডের উদ্দেশ্যে রিকশায় উঠে মুন্নি সরকারের নাম্বারে ডায়াল করলো মেজবা। উল্লাসের জন্য একটি ফোন নিতে হবে, বারবার তার খবর নিতে মুন্নি সরকারের কাছে কল করায় বড্ড অসংকোচ বোধ হয়। তাছাড়া ওনার নানা প্রশ্ন তো রয়েছেই। সব মিলিয়ে ফোনের ওপাশ থেকে মুন্নি সরকারের আওয়াজ শোনা মাত্র অজস্র অস্বস্তি এসে চেপে ধরে তাকে। তারপর বলল, হ্যালো মেজবা। মেজবা বলল, জি ভাবি, একটু উল্লাসীকে ডেকে দেবেন। মুন্নি সরকার বলল, তাকে আর কোথায় পাই আমি? তোমার ভাই বোনেরা এসেছে না, তাদের নিয়েই পড়ে আছে সে। তুমি একটু লাইনে থাকো, আমি দিচ্ছি। হতবাক হলো মেজবা, একরাশ বিস্ময় নিয়ে বলল, ভাই বোন এসেছে? আমার? কারা এসেছে? মুন্নি সরকার বলল, তোমার বড় ভাই আর ছোট বোন। মেজবা বলল, বলেন কি? আচ্ছা আমি আসছি। মুন্নি সরকার বলল, তা এসো, তবে তোমাদের পরিবার থেকে যে উল্লাসীকে এত সহজভাবে মেনে নিয়েছে তা দেখেই আমার ভালো লাগছে। মেজবা বলল, হ্যাঁ ওই তো, আচ্ছা রাখছি। দ্রুত ফোন কেটে রিক্সা ঘোরাতে বলল মেজবা। আপাতত বাসায় যাওয়ার জন্য বেশ জরুরি হয়ে পড়েছে তার জন্য। বড় ভাই এবং অনা আসবে তা তো একেবারেও জানায়নি তাকে। তাহলে এভাবে হুট করে আসার মানেটা কি? অস্থিরতায় চিপের কোনা দিয়ে ঘাম বেয়ে পড়তেই তা মুছল মেজবা। তাদের প্রেমের বিয়ের কথাটি যে মিথ্যে তা হয়তো এখনো জানতে পারেনি মুন্নি সরকার, নয়তো ফোনে এত শান্তভাবে কখনোই কথা বলতো না সে। তাছাড়া বড় ভাই গভীর স্বভাবের মানুষ, মুন্নি সরকারের সাথে গল্প ছুড়ে দেবার মতো মানুষ তিনি নয়। বাদ রইল অনা, সে গল্প পাগল এক মেয়ে। একবার গল্পের আসর খুলে বসলে তার সকল লুকানো কথা মুন্নি সরকারের সামনে আসতে 2 সেকেন্ডও লাগবে না। সেখানে তার বাসায় পৌঁছানো তো দূরের কথা। আবারও ঘামে সিক্ত কপাল মুছল মেজবা। রিক্সা চালকের উদ্দেশ্যে থমথমে গলায় বলল, ভাই একটু তাড়াতাড়ি চালান না। রিক্সাওয়ালা বলল, এই থাইকা বেশি পারবো না, পাও দিয়া রিক্সা চালাই আমি, এ তো আমার উড়োজাহাজ না। মেজবা বলল, ঠিক আছে, যেভাবে খুশি চালান। সারাদিনের ক্লান্তি মেটাতে গোসল সেরে কিছুক্ষণ বিশ্রাম নিল মেজবা। তারপর ধীরে সুস্থে এগুলো পাশের ঘরের দিকে। অনা মৌমির সঙ্গে খেলায় ব্যস্ত। মাজারুল চোখ বুজে শুয়ে রয়েছে। এর মাঝে অনাকে দেখে তাদের বিয়ের কথা উঠানো ঠিক হবে কিনা ভেবে পেল না মেজবা। ঘর জুড়ে কয়েকবার পাইচারি করে সে এগুলো রান্নাঘরের দিকে। এই রাতে আর এদিকটাই আসবে না মুন্নি সরকার, তাই আপাতত ভয় নেই। রাতের খাবার পর না হয় ধীরে সুস্থে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলা যাবে অনাকে। মেজবা বলল, কি করছো? রান্নাঘরে ঢুকে উল্লাসীকে প্রশ্ন করা মাত্র পিছনে ফিরল সে। মুখ ছোট করে হতাশ গলায় বলল, আমি এত বড় মাছ কখনোই কাটিনি। মেজবা বলল, মাছ কোথায় পেলে? উল্লাসী বলল, আপনার আম্মা পাঠিয়েছে। মেজবা বলল, আম্মাও না, কেটে পাঠালেই তো পারতো। দেখি কি মাছ? উল্লাসী শর্তে প্রায় 3 কেজি ওজনের রুই মাছ দেখে সেদিকে এগিয়ে গেল মেজবা। প্রকুচকে বলল, বাড়িতে এতগুলো কাজের মানুষ থাকতে তোমার ভরসায় এই মাছ কি করে মা পাঠাই? আর কি পাঠিয়েছে? উল্লাসী বলল, মাংস আর কিছু শাকসবজি, ওগুলো অনা আপা ফ্রিজে তুলে রেখেছে। মেজবা বলল, ও দেখি সরো, আমি চেষ্টা করে দেখি। উল্লাসী বলল, আপনি পারবেন? মেজবা বলল, দেখি চেষ্টা করে, তুমি শুধু আমাকে ডিরেকশন দেবে কোথায় কিভাবে কাটতে হবে। মেজবার কথা মতো সরে বসে মেজবাকে জায়গা করে দিল উল্লাসী। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার মাছ কাটা দৃশ্যের দিকে। তারপর বলল, আরে না, ওইখানে না, এই যে মাথার কাছটাই কাটুন। হ্যাঁ আরেকটু নিচে, এই তো এবার ঠিক আছে। উল্লাসীর কথা মতো মেজবা মাছের মাথা কাটতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে বলল, ডিম আছে মাছে? মেজবা বলল, তাই তো দেখছি। উল্লাসী বলল, আস্তে ধীরে বের করুন। মেজবা বলল, তা করছি। একটা কাজ করো তো। উল্লাসী বলল, কি কাজ? মেজবা বলল, গলার এপাশটায় চুলকে দাও, উফ অসহ্য লাগছে। মেজবার গলায় হাত রেখে উল্লাসী বলল, এখানে? মেজবা বলল, হুঁ। উল্লাসী বলল, দিচ্ছি। আপনি এত ঘামেন কেন? এতটুকুতেই ঘেমে একাকার হয়ে পড়েছেন, দাঁড়ান মুছে দেই। উল্লাসী এক হাতে পরনের ওড়না তুলে মেজবার কপালে ঘাম মুছে দিতেই তার ঠোঁটে ফুটলো মিষ্টি হাসির ঝলক। সুখী সে, প্রচুর সুখী। এর চেয়ে বেশি সুখী হওয়া আর কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে। ডাইনিং থেকে মেজবা এবং উল্লাসীকে দেখে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মাঝারুলের। ধীর পায়ে আবারও সে ফিরে এলো ঘরে। তার এবং জ্যোতির বিবাহিত জীবনটাও হয়তো এমন হতে পারত, তবে হয়নি, না আর কখনোই হবে। বাড়ির বড় বউ হওয়ার কারণে যখন সংসারের সকল কাজ নিজে হাতে একা সামলেছে জ্যোতি, তখন সে এক মুহূর্তের জন্য এগিয়ে গিয়ে সাহায্য করেনি তাকে, না তার ছোট ছোট চাওয়া পাওয়া পূরণ করতে সক্ষম হয়েছে। কিছু সময় ইচ্ছে করলেও বাবার কারণে হয়ে ওঠেনি, কিছু সময় নিজের ইচ্ছেতেও করেনি। শুধু জান প্রাণ দিয়ে ভালোবাসলে একটি সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাতে যেমন সম্মান দরকার, ঠিক ততটাই দরকার একে অপরকে বোঝা। তার মনে অপরপক্ষকে নিয়ে চলা খুবকে খুঁজে বের করা, যা খুঁজে পেল একজন আত্মমর্যাদাহীন মানুষ হিসেবে তা মুছে দেওয়ার ক্ষমতা তার ছিল না। আর এদিকে গাড়ি থেকে নেমে রাশেদ রহমানকে বিদায় জানিয়ে একটি রেস্টুরেন্টের ভেতর ঢুকলো জ্যোতি। সানগ্লাস খুলে অনুসন্ধানী চোখে চারপাশে নজর বোলাতেই দেখতে পেল মাঝারুলকে। বয়স 3 মতো একটি মেয়েকে নিয়ে জড়সড় হয়ে বসে রয়েছে সে। এই মেয়ে কি তার মৌমি, তার মেয়ে? জ্যোতি মাঝারুলের দিকে এগিয়ে বলল, কেমন আছো? দূর থেকে জ্যোতিকে দেখে নিজেকে শক্ত করে নিয়েছিল মাঝারুল। তবে ধীরে ধীরে জ্যোতির কাছে আসা মাত্রই বুকের ভেতর তার টিপ টিপ করে উঠলো তার। বড্ড বদলে গেছে জ্যোতি। এই জ্যোতির সাথে কোনো অংশেই মিল নেই আগের অভিমানী জ্যোতির। তারপর বলল, বললে না কেমন আছো? মাঝারুল বলল, আছি একরকম, তুমি বসো। জ্যোতি বলল, হ্যাঁ বসছি। মাঝারুলের মুখোমুখি বসলো জ্যোতি। হাতে থাকা ব্যাগ এবং ফোন একপাশে নামিয়ে রেখে বলল, কিছু অর্ডার করেছো? মাঝারুল বলল, হ্যাঁ, মৌমির জন্য আইসক্রিম। জ্যোতি বলল, তোমার জন্য কিছু করনি? মাঝারুল বলল, না, আমি বাইরের খাবার খাই না। জ্যোতি বলল, তুমি একদমই বদলাওনি, ঠিক সেই আগের মতোই রয়ে গেছো। গভীর নিঃশ্বাস ফেলে মৌমির দিকে তাকালো মাঝারুল। হুট করে ঢাকায় আসার একমাত্র কারণ তার এই মেয়েটি। পরশু রাতে তার মৃত্যুর সংবাদটি দেখার পর কোনোভাবেই শান্তি পাচ্ছিল না সে। নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল, দম বন্ধ লাগছিল, কেন যেন মনে হচ্ছিল
মৃত্যুর আগে একবার হলো মৌমিকে দেখিয়ে আনা উচিত তার মাকে। মা কি তা বুঝে না সে, তবে সকলের মা আছে তার নেই, খুব করে বুঝতে পারে। বাস্তবতা বড়ই নির্মম, তবুও সেই নির্মমতা দেখে কাটিয়ে দিতে হয় বছরের পর বছর। তারপর বলল, আম্মা এদিকে তাকাও, তোমার আম্মুকে দেখো। মাঝারুলের হাতের ইশারায় মৌমি তার দিকে চাইতেই বুকের ভেতরটাই হু হু করে উঠল জ্যোতির। ঠোঁটজোড়া চেপে পাশ থেকে সানগ্লাস তুলে আবারও চোখে পড়ে নিল সে। তারপর বলল, এটা আম্মু হলে ওটাকে? মৌমির প্রশ্নে কপাল কুঁচকে মাঝারুল বলল, কোনটা? মৌমি বলল, মেজো বাবার বউ, তুমি তো বলেছিলে ওটাই আমার আম্মু। মেজবা বলল, ওটাও আম্মু, তবে এটা আসল আম্মু। পাশ থেকে হালকা কেসে গলা ঠিক করলো জ্যোতি। তারপর স্বাভাবিক গলায় বলল, মেজবা বিয়ে করেছে? ভারী গলায় মাঝারুল বলল, হ্যাঁ, তুমি কি মৌমিকে একবারও কুলে নেবে? জ্যোতি বলল, অবশ্যই। মাঝারুল মৌমিকে কুলে দেওয়া মাত্রই তার বুক চেপে ধরলো জ্যোতি। ঠোঁট চেপে খানিকটা সময় চুপচাপ বসে থাকার পর আর নিজেকে সামলাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল সে। অতীতের পিছুটান বুকে চেপে আর পারছে না সে নিজেকে শক্ত রাখতে। মৌমি বলল, তুমি কাঁদছো কেন আসল আম্মু? মৌমির কথায় কোনো জবাব দিল না জ্যোতি। দু হাতের আজলে তার মুখ তুলে চুমুতে ভরিয়ে দিল তাতে। মৌমি নিজেও জ্যোতির বুকে গিয়ে তার ছোট্ট দুটি হাত দিয়ে আঁকড়ে ধরলো তাকে। ঠোঁটে তার ভুবন ভুলানো হাসি ফুটিয়ে বলল, আসল আম্মু, তুমিও কি ওই আম্মুর মতো অন্য কারো ছিলে এতদিন? কেন ছিলে? আমার কথা কি একবারও মনে পড়তো না তোমার? মৌমির একথার জবাব দিল না জ্যোতি। চোখের সানগ্লাস খুলে সে অশ্রুসিক্ত নয়নে মেয়ের দিকে তাকিয়ে থেমে থেমে বলতে শুরু করলো, আমায় মাফ করে দিস মা, আমাকে মাফ করে দিস। আমি জানি তোর ভেতরে ভুজ এলে তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে আমি আর সহ্য করতে পারিনি। জ্যোতির কথা বোধগম্য হলো না মৌমির, তবে তার ছোট্ট দুই হাত দিয়ে সে মুছে দিল মায়ের চোখের পানি। তার গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কাঁদে না আসল আম্মু। ও বাবা, আসল আম্মুকে একটা আইসক্রিম কিনে দাও না, আসল আম্মু কাঁদছে। কন্দনরত অবস্থায় আরো দৃঢ়ভাবে মৌমিকে নিজের বুকে আঁকড়ে ধরলো জ্যোতি। ঠিক এ কারণেই ও বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর দ্বিতীয়বার আর মৌমিকে দেখতে যাবার সাহস করে উঠতে পারেনি সে জানতো সবকিছুর মায়া ছেড়ে ও বাড়ি ছেড়ে বেরিয়ে আসলেও নিজের পেটের সন্তানের মায়া কাটানো কখনো সম্ভব নয়। তারপর বলল, মা আমি তোকে আমার সাথে আনতে চেয়েছিলাম রে, কিন্তু তোর দাদু আনতে দেয়নি। আমাকে মাফ করে দিস মা, বড় হবার পর আমাকে ঘৃণা করিস না। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।